আমি যে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম সেই বাসায় আমার ছাত্রীর নাম ছিল লাবণী। সে ক্লাস 8-এ পড়ে। আমার ছাত্রীর মা ছিল খুবই সুন্দরী। আমার ছাত্রীর বাবা ছিল মেরিন ইঞ্জিনিয়ার। চাকরির কারণে তার বেশিরভাগই থাকত জাহাজে। 6 মাস 9 মাস পরে কয়েকদিনের জন্য আসত, আইসা আবার চলে যেত। এতে আমার ছাত্রীর মা মানসিকভাবে সুখী ছিল না। আমি যখন প্রাইভেট পড়াতাম আমার ছাত্রীকে তখন আমি লক্ষ্য করতাম, প্রায় সময় আমার ছাত্রীর মা কেমন জানি আমার দিকে চেয়ে থাকত। তার তাকানোর মধ্যেই যেন একটা অন্যরকম রহস্য খুঁজে পেতাম। একদিন আমি ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি আমার ছাত্রী বাসায় নাই। সে তার নানার বাড়ি বেড়াতে গিয়েছে। আমি বাসায় যেতেই আমার ছাত্রীর মা আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফেলেন। এতে আমি খুব অবাক হয়ে যাই। তারপর একটু পরেই আমার ছাত্রীর মা আমার সাথে এক অদ্ভুত আচর করা শুরু করল। আমি বললাম, আন্টি আপনি কি করছেন? আন্টি কোনো কথা না বলে হঠাৎ আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রবি। তবে আমি আজকে তোমাদের মধ্যে যে গল্পটা বলবো তখন আমার বয়স ছিল 18। সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না। ভাবতে ভাবতে আমার এক বন্ধুর নাম পলাশ, সে আমার কাছে আসলো। সে আমার কাছে এসে আমাকে দেখে তার মনে হলো আমি খুব চিন্তিত। তারপর আমাকে জিজ্ঞেস করল, কিরে রবি, কি হয়েছে তোর, কি নিয়ে এত চিন্তা করছিস? আমি বললাম, না রে বন্ধু, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। ভাবছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিচ্ছি, এখন কি করব। তারপর আমার বন্ধু রবি বলল, শুন রবি, এই মুহূর্তে তোর যেহেতু কোনো কাজ নেই তাহলে এক কাজ কর, আমার একটা খালাতো বোন আছে, তুই তাকে কিছুদিন সময় দে। একটু ভালো করে পড়া, আর আমার খালাও একজন হোম টিচার খুঁজছেন। বন্ধু রবির প্রস্তাবটা চিন্তা করে দেখলাম খারাপ না। যদি তাকে পড়াই তাহলে আমার 2টা উপকার হবে, এক হচ্ছে আমার সময় কাটবে, 2 হচ্ছে কিছু টাকাও পাব যা দিয়ে আমার হাত খরচ চলবে। তাই বন্ধু রবির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। প্রথম দিন রবি নিয়ে গেল ওর খালার বাসায় গুলশানে। সুন্দর 4তলা বাড়ি। ওরা বেশ বড় লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল, পলাশকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় কলিং বেলে টিপ দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম যে গুছিয়েছে বোঝাই যায়। তার রুচি সত্যিই সুন্দর। দেশবিদেশের নানা রকম ভাস্কর্য, শোপিস আর পেইন্টিং, অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার ঢুকার একটু পরেই লাবণী হাজির। পলাশকে দেখে লাবণী বলল, ভাইরা কেমন আছো? এতদিন পরে আসলা। পলাশ ঘাড় নেড়ে বলল, ভালো আছি, তুই কেমন আছোস? এই দেখ তোর নতুন স্যার নিয়ে এসেছি, অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে। লাবণী বলল, ইনি বুঝি আমার নতুন টিচার, বলেই সে হাসি মারল। আমি বেশ ভেবাচ্যাকা খেয়ে গেলাম। একই বিপদ রে বাবা, এত হাসির কি হল? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকল। মহিলা ঘরে ঢুকতেই মনে হলো ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা। কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট। একদম অন্যরকম ভাবে কথা বলে, কি মিষ্টি কণ্ঠস্বর। আমাকে পরিচয় করিয়ে দিল এবং আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন। কোথায় পড়ি, কি করি, বাবা কি করেন? একদম ফুল প্রোফাইল আর কি। আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন। বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, যেটা পরে জেনেছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেল, আমি সপ্তাহে 4 দিন পড়াব। ফ্রাইডে অফ, আর বাকি 4 দিন পড়ারও। যেদিন খুশি আসতে পারি। তবে সন্ধ্যা 7টার পরে আসলে ভালো হয়। লাবণী খুব ফাঁকিবাজ, তবে অনেক ব্রিলিয়ান্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম লাবণীর শিক্ষক এত ঘন ঘন চেঞ্জ হয় কেন। মেয়েটা একের পর এক প্রশ্ন করতেই থাকে, তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই, বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। 1 ঘন্টা করে পড়ানোর কথা, বেশিরভাগ সময় পড়া শেষ করতে করতে 9:30 বেজে যায়। রাত বেশি হয়ে গেলে লাবণীর আম্মু না খেয়ে যেতে দেন না। যেহেতু উনি আকাশের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত।
কিন্তু এত ইয়াং যে উনাকে আন্টি ডাকতে লজ্জাবোধ করছিল। উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে। মেরে কেটে উনার বয়স 22 বা 23 পার করানো যাবে না। যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে মনে হচ্ছে উনার বয়স 30 কি 32 হবে। আমি ওনাকে কোনো রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম। এতদিন ধরে লাবণীকে পড়াচ্ছি এখনও ওর বাবাকে দেখলাম না। একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম, লাবণী তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না, উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন? লাবণী সাথে সাথে বই বন্ধ করে বলে, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার, উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলেই চলে আসে। 3-4 মাস পর পর আসেন। মাস খানেক থাকেন আবার চলে যান। এবার 4 মাস পার হয়ে গেল তাও আব্বু আসছে না। বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে, ওখানে কি একটা ঝামেলা হয়েছে। আসতে আরও মাস 2 দেরি হয়ে যাবে। এখন বুঝতে পারলাম লাবণীর আম্মু সবসময় এত উদাস থাকে কেন। জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হয়। এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম। কখনো 7টার আগে গিয়ে হাজির হয়ে যেতাম, উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন। বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। লাবণীর আম্মুর নাম ছিল তাসনুবা ফারিন। গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন, উনার ছোটবেলার কথা। উনার এক ভাই পাইলট। উনার এক ভাই এক বোন। তাহলে আকাশের মা উনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি, কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, আপনার বাংলাটা খুব অদ্ভুত। আমি এরকম বাংলা আগে শুনিনি। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন? আপনার বাংলা খুব সুন্দর। আপনার ভয়েস অনেক মিষ্টি। কিন্তু আপনার গলার টুনটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন আকাশের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ আন্টি। তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন, হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে, তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকত না। কথা শুনে কেমন যেন খটকা লাগল। মঞ্জিল মানে আমি আর ঘাটালাম না। পরে পলাশকে ধরলাম। এই শালা, বলতো ঘটনাটা কি? প্রথমে তো ও বলতেই চায় নাই, পরে একটু একটু করে বলল। আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আটকে উঠলাম, বলে কি শালা? ওর নানা নাকি 2 বিয়ে করেছিল। বড় ঘরে ছিল লাবণীর মা আর ছোট ঘরে ছিল আকাশের মা। আকাশের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে, আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেইন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। আকাশের নানা নাকি এখনও উর্দুতে কথা বলে। ভালো বাংলা বলতে পারে না। এসব শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। যাই হোক, সেদিন থেকে আমি লাবণীর মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। লাবণী বেশিরভাগ সময় আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত। কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময়টা লাবণীর মা অনেক কথা বলতো আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। উনার 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এই 16 বছর বয়সে বাচ্চা। উনি দুঃখ করে বলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল, সেগুলো কিছুই হয়নি। উনার হাজব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে। উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গিয়েছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি নারীসঙ্গ পেয়েছি, যে কারণেই নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সব বলতে পারে। আর আমি বাজি রেখে বলতে পারি আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি, কাজে ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। লাবণীর মাঝে মাঝে ইংলিশে প্রশ্ন করে বসে, আমিও টাফ অ্যান্সার করে দিই। আমরা দুজনেই একজন আরেকজনের বন্ধুর মতো হয়ে গেলাম। খুব পছন্দ করতাম। কিন্তু আমার মনে তখনও পাপ ঢোকেনি, কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল। বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে ঘুমে এসে আন্ডারওয়্যার মোজা খুলে অনেকক্ষণ ধরে গোসল করলাম। এখন লাবণীকে পড়াতে যাব, নতুন আন্ডারওয়্যার খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনও শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিং বেল দিতেই লাবণীর মা দরজা খুলে দিল। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি লাবণীর মা আমার দিকে চেয়ে আছে। উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছি এবং লাবণীর মা আমাকে খুব ভালো করে দেখছে।
আমি বেশ অস্বস্তি বোধ করলাম। কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। লাবণীকে পড়াতে গেলে আমি চা কফি কিছু খাই না। তাই লাবণীর আম্মু আমাকে বাদাম পেস্তা মেশানো লুচি পাঠাত। নয়তো লাবণীর মায়ের হাতের ফালুদা। ওহ, অপূর্ব স্বাদ! লাবণী পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি বলেই দৌড়। আমি বুঝলাম টজলেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি, এমন সময় লাবণীর মা ছোট একটা ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম আসছি বলে দৌড় দিল, মনে হয় টয়লেটে গিয়েছে। লাবণীর মা ট্রে এনেছে, তার মানে মনে হয় বাসার কাজের মেয়েটা অসুস্থ। এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম। গ্লাসটা নিছক দুর্ঘটনা, কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনাত করে গ্লাসটা ভাঙল, শেষে বাটিটাও। লাবণী দৌড়ে আসল। আমার মুখটা লজ্জায় কাচুমাচু। লাবণীও এসে গেছে। ও দরজার কাছে দাঁড়িয়ে হিহি করে হাসছে। লাবণীর মায়ের শাড়িতে লেগেছে। উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসে একটু গল্প করো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো পা কাটে না যেন। আমি আর লাবণী গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল। সরি বলা উচিত। আমি বললাম, লাবণী তুমি একটু একা একা পড়, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব, এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা আর উনি এমন অবস্থায় আছেন যা দেখে আমার চোখ মুজে গেল। আমার সাথে চোকাচোকি হয়ে গেল এবং আমি ভীষণ লজ্জা পেলাম। কিন্তু লাবণীর মা বোধহয় লজ্জা পায়নি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল। এই হাসিতে কি ছিল জানি না, তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি। লাবণীর মার হাসির মধ্যে কেন জানি আমার মনে হচ্ছে অন্যরকম রহস্য লুকিয়ে আছে। লাবণীর মার কাছে আর ক্ষমা চাইতে পারলাম না, আমি লজ্জায় লাবণীর মার কাছ থেকে চলে আসলাম। লাবণীর মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল, তোমাদের রুম পরিষ্কার হয়ে গিয়েছে, চাইলে যেতে পারো। আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন যাব না যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির। লাবণীর মা যথারীতি দরজা খুলে দিল। আজকে গেটে দারোজানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে লাবণীর মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন, অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। লাবণীর মাকে আজকে একটু রোমান্টিক লাগছে। লাবণীর মার অপূর্ব চেহারা দেখতে অনেক আবেদনময় বটে। হয়তো বয়সের জন্য একটু চর্বি জমেছে। আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম। তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। লাবণী বাসায় নেই। ওর মা বলল আজকে ও নানা বাড়ি থাকবে। আমার বুক দূর দূর করে কাঁপছিল, তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন লাবণীর মা আমার অপোজিটের সোফাতে বসে, আজকে আমার পাশে বসেছে। উনার এখান থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক অজানা নেশাতে। আজ যে কথাই বলছো না, কি হয়েছে তোমার? আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না। লাবণীর মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না। দরদর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো? বলেই উনি আমার কপালে হাত দিয়ে পরীক্ষা করার চেষ্টা করলেন। সারা শরীরে যেন বজ্রপাত হয়ে গেল। উনি আমাকে খুব ভালো করে পরীক্ষা করে বললেন, একই তোমার তো জ্বর নেই, তাহলে ঘামছ কেন? আমি এবার মুখ তুলে তাকালাম, আমার চোখ হয়তো লাল হয়ে গিয়েছে। মুখ কান নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে, একই হতে যাচ্ছে। লাবণীর মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এলো, একদম কাছে, যেখান থেকে উনার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি আস্তে আস্তে পিছু হবার চেষ্টা করলাম। তারপরও কোনো কাজ হল না। আমার সাথে খুব বাজে আচরণ করার ইঙ্গিত দিল। আমি তখন লাবণীর মাকে অনেক অনুরোধ করলাম যে, আন্টি এইসব কাজ করা ভালো না, অনেক পাপ হবে। তারপর আন্টি আমাকে বলল, বাবা ররি, তোর একজন মেরিন ইঞ্জিনিয়ার, সে 6 মাস পর পর বাড়ি আসে, আর আমি তো একজন মানুষ, আমারও তো অনেক কিছু মন চায়। আমার মনের ভিতর অনেক কষ্ট। রবি, আমি যে আর পারছি না। বাবা রবি, তুই আমাকে একটু শান্তি কর। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে বাসায় কেউ নাই, আজকে সারারাত তুমি আমাকে একটু মজা দে বাবা। আমি বললাম, না আন্টি, এটা করা উচিত হবে না। তারপরও আন্টি আমাকে জোর করে বাজে কাজ করাতে বাধ্য করেছিল এবং আমাকে উল্টো ভয় দেখালো, যদি আমি তার সাথে এইসব না করি তাহলে আমাকে টিউশন থেকে বাদ দিয়ে দিবে।
আরও বলল, তুই যদি আমার সাথে এই কাজ না করস তাহলে এই দেখ, এতক্ষণ তুই আমার সাথে যা করেছিস তা আমি ভিডিও করে রেখেছি। না করলে আমি তা নিয়ে থানায় তোর নামে মামলা করব। অবশেষে ভয়ে আমি তার সাথে এইরকম বাজে কাজ করতে রাজি হয়েছিলাম। কাজ শেষে ছাত্রীর মার আরেকটি কাজ দেখে আমি খুবই বিস্মিত হই, আর তা হলো সে আমার কাজে এতটাই খুশি হয়েছিল যে আমার কাজের পারিশ্রমিক হিসেবে সে এক রাতে আমাকে 50,000 টাকা বকশিশ দিয়েছিল। বন্ধুরা, দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্কিত এবং কালো অধ্যায়, যা এখনও মনে পড়লে আমার খুব খারাপ লাগে। অত্যন্ত নির্পায় হয়ে আমি কাজটি করেছিলাম। বন্ধুরা, তোমাদের নিকট আমি জানতে চাই, এমতাবস্থায় আমার কাজটা করা কি উচিত হয়েছিল? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।